এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি আমেরিকা, ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের না জানি কত দেশের বিরোধিতা সত্ত্বেও ভারত সরকার নিজের দেশের রিফাইনারিজকে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার পারমিশন দিচ্ছিল। কিন্তু ভারতের কিছু রিফাইনারিজ এর মাঝে রাশিয়ার থেকে ডিসকাউন্টেড প্রাইসে ক্রুড অয়েল কিনে সেগুলোকে রিফাইন করে যে পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েল প্রডিউস করছিল সেগুলোকে ভারতের ডোমেস্টিক মার্কেটে সাপ্লাই করার বদলে বিদেশে এক্সপোর্ট করছিল। ইউরোপের অনেক দেশ, এমনকি স্বয়ং আমেরিকাও রাশিয়াকে বয়কট করে ভারতের থেকে ডিজেল, পেট্রোল এবং প্লেনে ব্যবহৃত হওয়া জেট ফুয়েল কিনছিল। প্রাইভেট রিফাইনারিজ গুলো এমনটা করে গত কিছু মাসের মধ্যেই কয়েক বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছিল। এমনটা নয় যে ভারত এর আগে পেট্রোল, ডিজেল বা এভিয়েশন টারবাইন ফুয়েল বিশ্বের বাকি দেশগুলোকে এক্সপোর্ট করত না। ভারতের রিফাইনারিজ বিশ্বের অনেক দেশকে পেট্রোল এবং ডিজেল এক্সপোর্ট করে। এখন যেহেতু রিফাইনারি সেট আপ করার কস্ট অনেক বেশি হয়, সেই জন্য বিশ্বের অনেক দেশে ক্রুড অয়েলের রিফাইনারিজ হয় না। সেক্ষেত্রে ওই দেশগুলো সরাসরি ক্রুড অয়েল তো কেনে না, বরং ভারতের মতো বড় বড় দেশগুলোর থেকে পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েল কেনে। হয় কি, ভারতের ক্রুড অয়েলের রিফাইনারিজ রাশিয়ার থেকে ডিসকাউন্টেড প্রাইসে ক্রুড অয়েল কিনছিল এবং ওই রাশিয়ান ক্রুড অয়েলের থেকে পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েল বানিয়ে বিশ্বের অন্যান্য দেশগুলোকে ইন্টারন্যাশনাল মার্কেটের দামের ভিত্তিতে বিক্রি করছিল। ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের মূল্য এই সময় আকাশ ছুঁয়েছে। এক্ষেত্রে রাশিয়ার থেকে যে 25-30% ডিসকাউন্টে ভারত তেল পাচ্ছিল সেটার ফায়দা তুলতে এবং বেশি মুনাফা কামানোর চক্করে ভারতীয় রিফাইনারিজ পেট্রোল, ডিজেল এবং জেট ফুয়েলের এক্সপোর্টের ওপর বেশি জোর দিচ্ছিল। এমনটা নয় যে রাশিয়ান ক্রুড অয়েলের থেকে প্রডিউস করা সমস্ত ডিজেল, পেট্রোল এবং জেট ফুয়েল বিদেশেই এক্সপোর্ট করা হচ্ছিল, কিন্তু সমস্যা এটা ছিল ভারতের রিফাইনারিজ ডোমেস্টিক মার্কেটের ডিমান্ডকে প্রায়োরিটি দেওয়ার বদলে বিদেশে বেশি এক্সপোর্ট করছিল। মানে ভারত সরকার এতগুলো ওয়েস্টার্ন দেশের কাছে কথা শোনে, তাদের পেশার উপেক্ষা করে রাশিয়ার থেকে ডিসকাউন্টেড প্রাইসে ক্রুড অয়েল কেনে, রাশিয়ার সঙ্গে নেগোসিয়েশনও করে, আর সেটার ফায়দা ভারতের সাধারণ জনগণের নয়, বরং ওই রিফাইনারিজ গুলোর হতে থাকে। লাভ তো দেশেই আসছিল, কিন্তু সস্তা ক্রুড অয়েলের বেনিফিট ভারতের সাধারণ জনগণরা পাচ্ছিল না। সীমা তো তখন ছাড়ায় যখন ভারতের যে ডোমেস্টিক ক্রুড অয়েল কোম্পানিগুলো রয়েছে তারা নিজেদের দেশের রিফাইনারিজ গুলোকেও ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইসের ভিত্তিতে ক্রুড অয়েল দেওয়া শুরু করে দেয়। এক্ষেত্রে ভারত সরকার এখন ভারতের অয়েল কোম্পানিগুলো এবং অয়েল রিফাইনারিজ গুলোর ওপর কড়া পদক্ষেপ নিয়েছে, যাতে ডিসকাউন্টেড প্রাইসে পাওয়া রাশিয়ান ক্রুড অয়েলের বেনিফিট ভারতের সাধারণ জনগণকে ট্রান্সফার করা যায়। রেফারেন্স হিসেবে স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত সরকার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েলের এক্সপোর্টের ওপর ট্যাক্সকে বাড়িয়ে দিয়েছে, যাতে ডোমেস্টিক ক্রুড অয়েল কোম্পানিগুলোর ওপর উইন্ডফল ট্যাক্স আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট অনুযায়ী পেট্রোল ও জেট ফুয়েলের এক্সপোর্টের ওপর 6 টাকা পার লিটার, যেখানে ডিজেলের এক্সপোর্টের ওপর 13 টাকা পার লিটার ট্যাক্সের বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ডোমেস্টিক ক্রুড অয়েলের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর ওপর 23,230 টাকা পার টন অ্যাডিশনাল ট্যাক্স আরোপ করা হয়েছে, যাতে এই কোম্পানিগুলোর যে উইন্ডফল গেন হয়েছে, মানে কম সময়ে বিশাল লাভ হয়েছে, সেটাকে রিকভার করা যায়। সেই সাথেই ভারত সরকার অয়েল এক্সপোর্টারদের বলেছে যে তারা একটা সেলফ ডিক্লারেশন দিক, যে আর্থিক বর্ষের শেষে গ্যাসোলিন বিলে মেনশন টোটাল কোয়ান্টিটির কম করে 50% ভারতের ডোমেস্টিক মার্কেটকে সাপ্লাই করা যেতে পারে। বাকি 50% কোয়ান্টিটি তারা বিদেশে এক্সপোর্ট করতে পারে। যদিও 50%-এর ক্যাপও অনেক কম, কিন্তু এটা তাও বড় কার্যকলাপ বলে মনে করা হচ্ছে। ভারত সরকার এই সমস্ত অয়েল কোম্পানিজ এবং রিফাইনারিজ গুলোকে পরিষ্কার করে দিয়েছে যে যদি এই সস্তা ক্রুড অয়েলের বেনিফিট ভারতের মানুষদের ট্রান্সফার করা না হয়, তাহলে এই ধরনের আরো কার্যকলাপ তাদের বিরুদ্ধে করা হবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ভারতের অয়েল রিফাইনারিজ এবং অয়েল কোম্পানিগুলোর বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের জন্য কি আপনারা সন্তুষ্ট? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।